সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন এটিএন বিজনেস অ্যান্ড ফাইন্যান্স থেকে। আমি আছি আপনাদের সাথে করবে জাহানিত। আজকে আমরা কথা বলবো রেস্তোরাঁ ব্যবসায় ঝুঁকি নিয়ে। এই বিষয়ে আজকে কিছু ডিটেলস আলাপ আলোচনা করব আমরা, যার জন্য আমরা আমাদের এটিএন বাংলা স্টুডিওতে দুজন বিশেষ অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সাথে আজকে আছেন ইমরান হাসান, মহাসচিব বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি, এবং আমাদের সাথে আছেন ব্যারিস্টার সৈয়দ মাহসিব হোসেন, আইন বিশেষজ্ঞ। আপনাদের দুজনকে এটিএন বাংলায় ওয়েলকাম করছি। ধন্যবাদ। শুরুতেই ইমরান হাসান, আপনার কাছে একটু আমি জানতে চাবো, এই রেস্টুরেন্ট ব্যবসা যদি আমরা শুরু করতে চাই, তাহলে প্রথমে কোন বিষয়টিকে আমাদের মাথায় রেখে সামনে আগানো উচিত? দেখুন, চমৎকার প্রশ্ন করেছেন আপনি। যে কোনো ব্যবসা করতে গেলে তার একটা নীতিমালা আছে, সেই নীতিমালা মেনেই এই ব্যবসাটা শুরু করা উচিত। যেহেতু একটা সেনসিটিভ ব্যবসা, এই ব্যবসাটা এটা একটা স্বাস্থ্য ঝুঁকির একটা বিষয় আছে এখানে, যে আমি মনে করি যে কেউ চাইলে এই ব্যবসাটা করতে পারবে, সেটা যাতে না হয়। এবং বাংলাদেশে আপনি যে কোনো ব্যবসা শুরু করতে চান, শুরু করতে পারবেন, কোনো সমস্যা নাই। এইটার একটা নিয়ম শুরু হওয়া উচিত যে ব্যবসা শুরু করার আগে কারাই ব্যবসা করবে, কারা করবে না, সেটা একটা ক্রাইটেরিয়া ফিক্স করা উচিত। তো আমাদের দেশে এই ক্রাইটেরিয়া না মেনটেন করেই যে কেউ ব্যবসা শুরু করে এবং এদের ঝুঁকি তৈরি হয়, সেই ঝুঁকির কারণে পুরো সেক্টরটাই প্রশ্নবিদ্ধ হয়ে যায়। আপনি দেখবেন একসময় গার্মেন্টস ব্যবসায় প্রচুর আগুন লাগতো, এরপরে কমপ্লায়েন্স গার্মেন্টসে এনশিওর করার পরে কিন্তু সেটা অনেক অংশে কমে আসছে। আর দুর্ঘটনা তো দুর্ঘটনাই, দুর্ঘটনা ডিফারেন্ট ইস্যু, কিন্তু যদি অবহেলাজনিত দুর্ঘটনা যদি থাকে, সেটা আসলে দায়বদ্ধ আমাদের এই সেক্টরের সবার। তো এই দুর্ঘটনা থেকে মুক্ত হওয়ার জন্য আমরা মনে করি এখনই সরকারের পদক্ষেপ নেওয়া উচিত যে কারা এই ব্যবসা করবে, কারা একটা করবে না, এবং যারা করবে তাদেরকে প্রপার ট্রেনিং এবং তারা প্রপার কমপ্লায়েন্স মেনটেন করে কিনা সেই ব্যাপারে উদ্যোগ নিয়ে কনফার্ম হয়ে তারপর তাকে ব্যবসা করতে দেওয়া উচিত। ব্যারিস্টার মাহসিব হোসেন, আপনার কাছে যদি একটু জানতে চাই যে এই রেস্টুরেন্ট ব্যবসা নিয়ে সরকারের কোন ক্রাইটেরিয়াগুলো ফেস করতে হয়, অর্থাৎ সরকারের কোন মন্ত্রণালয় থেকে এই কাজগুলো হয়ে থাকে? যে কোনো বিজনেস, শুধুমাত্র রেস্টুরেন্ট বিজনেস না, যে কোনো বিজনেসের জন্য আপনার প্রথমত হচ্ছে গিয়ে অপারেশন আসার জন্য তার হচ্ছে এটা গভর্নমেন্টের যে ফার্স্ট অফ অল তার রেজিস্ট্রেশন করা দরকার। সে একটা কোম্পানি হিসাবে রেজিস্টার্ড হতে পারে, অথবা সে ট্রেড লাইসেন্স রেজিস্ট্রেশন করতে পারে। এছাড়া রেস্টুরেন্ট যেহেতু হচ্ছে স্পেসিফিকলি ফুডকে নিয়ে ডিল করে, তো তার জন্য গভর্নমেন্টের যেসব আপনার ফুড অথরিটিসগুলি আছে সেখান থেকে আপনার একটা লাইসেন্সেস দরকার। কিন্তু একটা কথা মাননীয় অতিথি একজন একটা বলছিল যে ফায়ারের একটা ইস্যু, যেটা বললো মাত্র। দেখেন, আমরা যদি বিগত বছরগুলোতে আমরা যদি দেখি যে রেস্টুরেন্ট বিজনেসের মধ্যে সবচেয়ে বড় একটা রিস্ক অ্যারাইজ করছে হচ্ছে গিয়ে ফায়ার ইনসিডেন্টটাকে নিয়ে। অনেক জায়গায় দেখা যাচ্ছে ফায়ার ব্রেকআউট হচ্ছে। তো এখন থেকে কিন্তু এটা খুব ম্যান্ডেটরি হয়ে যাচ্ছে যে না, অন্যান্য সব কিছুর সাথে কিন্তু তার এই লাইসেন্সগুলি কিন্তু আপনার করা থাকা দরকার, যে না আপনার প্রপার আপনার এক্সটিংগুইশ করার মতো সব কিছু আছে কি না। ফুড অথরিটির একটা বড় একটা রোল প্লে করে এখানে, যে ডেফিনেটলি যে আপনার কোয়ালিটি অফ দ্য ফুড, ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তর তারা একটা বড় একটা রোল প্লে করে। তারা এসে রেগুলার বেসিসে মনিটর করে যে না, যে কোয়ালিটি অফ দ্য ফুড, প্রাইসিং সব কিছু ঠিকঠাক আছে কিনা, এটা নিয়ে একটা বড় একটা বিষয় থাকে। কিন্তু অ্যাপার্ট ফ্রম দ্যাট, বিগত কয়েক বছর ধরে টেইলার্ড হচ্ছে জিনিসপত্রগুলোকে। আগে যখন একটা ইন্ডাস্ট্রি, যখন ফুড ইন্ডাস্ট্রিতে যখন মানুষজন স্টেপ ইন করতো, তখন অনেকগুলি ইস্যুস ছিল যেগুলি তখনও ভিজিবল ছিল না। তখন রিকোয়ারমেন্টসগুলি সে এত স্ট্রিক্টলি দেখা হতো না, অথবা কিছু রিকোয়ারমেন্টস ছিলই না তখন। উইথ টাইম কিন্তু আপনার দেখা যাচ্ছে না এই ইন্ডাস্ট্রিগুলোতে এইসব জায়গাগুলি ঝুঁকিগুলি আছে। যেমন একটা ফায়ারের যে এক্সাম্পলটা আমি বললাম, গার্মেন্টস ইন্ডাস্ট্রিটাতে বড় একটা বিষয় চলে আসলো। তখন কিন্তু আপনার বিভিন্ন ইন্টারন্যাশনাল উইং থেকে কিন্তু বলে দিল যে না, আপনার এই ধরনের ফায়ার সেফটি মেজার্স থাকতে হবে, নয়তো আমরা বাইরে থেকে ওয়ার্ক অর্ডার্সগুলি আসবে না। আস্তে আস্তে কিন্তু তখন কী করা হলো, তখন হচ্ছে এই গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলো যে ইকো ফ্রেন্ডলি হতে হবে, প্রপার এক্সিট রুট থাকতে হবে ফায়ার ইনসিডেন্ট যদি অ্যারাইজ করে, তারপরে ওয়ার্কার্সের হেলথ, তারপর হচ্ছে তাদেরকে লং টাইম আপনি তাদেরকে দিয়ে কাজ করাতে পারবেন না। এই বিষয়গুলি কিন্তু অনেক ইন্টারন্যাশনাল উইংগুলি তারা কিন্তু বাংলাদেশে ইম্পোজ করা শুরু করে, কারণ বাংলাদেশের আরএনবি সেক্টরটা মোস্টলি এক্সপোর্ট ওরিয়েন্টেড ছিল। একইভাবে এখন বিগত কয়েক বছর ধরে আমাদের ঢাকা সিটিতে অথবা ব্রডলি পুরো দেশে রেস্টুরেন্ট একটা ইন্ডাস্ট্রি হয়ে যাচ্ছে এখন। আগে যে ছোট একটা কনফাইন্ড বিজনেস হিসেবে ছিল সেটা না, ইট ইজ টার্নিং ইন্টু আ বিগ ইন্ডাস্ট্রি। আমি জানি না যে এখন মানে স্পেসিফিকলি কত, বাট আমার কাছে মনে হয় হাজার হাজার রেস্টুরেন্টস এখন অপারেট করছেন প্রতিদিনই। হয়তো উনি ভালো বলতে পারবেন, প্রতিদিনই মনে একটা করে রেস্টুরেন্ট ওপেন হচ্ছে তা বাংলাদেশে কোনো না কোনো একটা জায়গাতে। ইটস ফর্মিং ইন্টু ইন্ডাস্ট্রি। যখনই একটা ইন্ডাস্ট্রি রূপে যায়, তখন কিন্তু তখন বোঝা যায় যে না, এই জিনিসটাতে অনেক অ্যাটেনশন দেওয়া দরকার। সেখান থেকে কিন্তু অনেক রিকোয়ারমেন্টস চলে আসছে এখন। এই যে আবারও যে কথাটা, তার ফায়ারের যে বিষয়টা, আগে এটাকে কিন্তু এত ব্রডলি থাকে না। রেস্টুরেন্ট বিজনেসে কেন ফায়ারের একটা ইস্যু থাকবে?
এখন কিন্তু এটাকে দেখা যাচ্ছে ইটস আ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু, কারণ প্রায় দিন রেস্টুরেন্টগুলোতে দেখা যাচ্ছে হচ্ছে যে ওই বিল্ডিংটাতে ফায়ার একটা ইগনাইট হচ্ছে, কোনো না কোনো ইনসিডেন্ট অ্যারেস্ট করছে। রেস্টুরেন্টের যে মালিক, আরও বিজনেস আপনার হ্যাম্পার্ড হচ্ছে, হয়তো সে দেখা গেছে এটা ফার্স্ট টাইম সে ইনভেস্ট করছে এই জায়গাতে। না, আমরা এই বিষয়গুলো পরে আসবো। সরকারের ক্রাইটেরিয়াগুলো যদি একটু বলতেন। সরকার ক্রাইটেরিয়ার মধ্যে হচ্ছে গিয়ে সিম্পলি সে যদি আপনার একটা কোম্পানি যদি হয় তাহলে তার হচ্ছে গিয়ে আপনার আরজিএসসি থেকে রেজিস্ট্রেশন থাকতে হবে, অথবা সেটা ইন্ডিভিজুয়াল যদি থাকে ট্রেড লাইসেন্স থাকতে হবে, ফুড অথরিটি থেকে তার লাইসেন্স থাকতে হবে। তারপরে হচ্ছে গিয়ে আপনার বাট আরেকটা বড় ইম্পর্টেন্ট যে বিষয়টা হচ্ছে যে রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ে বিজনেস করছে না কমার্শিয়াল বিল্ডিংয়ে বিজনেস করছে। অনেক সময় আমরা দেখি হচ্ছে যে রেসিডেন্সিয়াল বিল্ডিংগুলোতে আপনার একটা রেস্টুরেন্ট ওপেন করছে অথবা যে কোনো একটা অফিস ওপেন, রেস্টুরেন্ট যে কোনো অফিস ওপেন হচ্ছে, সেটা হচ্ছে গিয়ে তাদের নেগেট করতে হবে। এটা তাদের জানতে হবে যে না, যে বিল্ডিংটা তারা ভাড়া নিচ্ছে অথবা যে ফ্লোরটা তারা পারচেস করতেছে তার রেস্টুরেন্টটা অপারেট করার জন্য, সেটা যেন অবশ্যই একটা কমার্শিয়াল স্পেস হয়ে থাকে। সেটা যেন সেই কমার্শিয়াল স্পেসের ক্রাইটেরিয়া যেন সেট করা থাকে, যেটা আমাদের রাজুক থেকে যেটা সেট করে দেয় সেটা যেন সে কমপ্লাই করছে। তো এই বিষয়গুলোকে ইম্পর্টেন্ট। আপনার কাছে একটু আমি জানতে চাই যে এই যারা রেস্টুরেন্টে আসে মানে কাস্টমাররা, এক একজনের তো এক এক রকম ডিমান্ড হয়ে থাকে, তারা কি পরিবেশটাকে বেশি প্রায়োরিটি দেয় মানে এনভায়রনমেন্টটাকে নাকি ফুড কোয়ালিটিটাকে? দেখুন, বাংলাদেশে বিনোদনের এখন একমাত্র জায়গা হচ্ছে রেস্টুরেন্ট। কারণ আমাদের দেশে কোনো সরকারই মানুষের কথা চিন্তা করে পরিকল্পিতভাবে কোনো নগর গঠন করে নাই। তো যেহেতু এই নগরে থাকার কথা 1 কোটি লোক, এখন 3 কোটি লোক বসবাস করছে, সেই নগরে যাওয়ার কোনো জায়গা নেই। যাওয়ার একমাত্র জায়গা হচ্ছে আমরাই ক্রিয়েট করে নিয়েছি রেস্টুরেন্ট। সেখানে সেলফি কালচার চলে এসছে, কে কত এখানে ছবি তুলতে পারবে, কতটা লুক্রেটিভ হয়, তারা আমার মনে হয় না আমাদের ক্রেতারা ফুডের মান নিয়ে অতটা চিন্তা করছে। আর আপনি একটাকে যে কোয়েশ্চেনগুলো করেছেন, কমপক্ষে 12টা লাইসেন্স আমাদেরকে নিতে হয়। পরিবেশ অধিদপ্তর থেকে লাইসেন্স নিতে হয়, ফায়ার সেফটির লাইসেন্স নিতে হয়, ট্রেড লাইসেন্স, ডিসি অফিসের একটা নিবন্ধন নিতে হয় এবং একটা লাইসেন্স নিতে হয়, 2টা ডিসি অফিস থেকে, পর্যটন থেকে যেটা হয়। এরকম ধরেন আমাদের নিরাপদ খাদ্য থেকেও আমাদের মনিটরিং করা হয়। এরকম আমরা 13-14টা অথরিটির আন্ডারে পিষ্ট হয়ে কোনো কাজই হচ্ছে না। এইটা আমি এই মহাসচিব 3 বছরের উপরে চলছে, বহুদিন যাবৎ বলে আসছি, সরকারের বহু জায়গায় দেন দরবার করেছি। নট অনলি দিস ইস্যু, ট্যাক্স, ভ্যাট, টোটাল একটা জঞ্জাল হয়ে আছে এই সেক্টরটা। এই সুযোগে কোনো ডিসিপ্লিন তো হয়ই নাই, উপরন্তু দেখা যায় অনেক বিনিয়োগকারী ফকির হয়ে যাচ্ছে। এই ব্যবসা চাকচিক্য দেখে নতুন নতুন বিনিয়োগকারী আসতেছে, তারা সাস্টেন করতে পারতেছে না, তারা হয়তো থার্ড পার্টিকে ব্যবসা বোঝাই দিচ্ছে, অন্য নতুন কেউ আবার বিনিয়োগকারী আসছে। এইভাবে ব্যবসাটা একটা ফুলে ফেপে দেখা যাচ্ছে অনেক বড়, কিন্তু আসলে টিকে থাকাটা একটা কঠিন চ্যালেঞ্জ। এর মধ্যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এর মধ্যে এই সময়টাতে যে আপনার আইন শৃঙ্খলার যে চরম অবনতি, যে আমাদের যে রাস্তাঘাটে ছিনতাই, রাহাজানি, কোনো মধ্যবিত্ত পরিবার যাদের গাড়ি তো নিয়ে সবাই চলাফেরা করে না, যারা পাবলিক ট্রান্সপোর্ট ইভেন যারা সিএনজি বা রিক্সা চলাচল করে, তারা বেরোচ্ছে না সন্ধ্যার পরে বাসা থেকে, বিকজ অফ এই ফ্যামিলি নিয়ে খেতে যাবে, একটা আইন শৃঙ্খলার সমস্যা। তো সব কিছু মিলে আমাদের সেক্টরটা একটা পিষ্ট হয়ে আছে। এর মধ্যে আপনি দেখবেন যে ছোট ছোট ইনসিডেন্ট ঘটছে। এইটার একটা বড় কারণ আমরা আইডেন্টিফাই করেছি যে জ্বালানি যে বিষয়টা, আপনি দেখবেন বিগত সরকারের আমলে 45টার মতো এলপিজি কোম্পানি তারা লাইসেন্স নিয়েছে। আমি বাজার থেকে এলপিজি কিনে নিয়ে আসছি, সেটার দায়িত্ব হচ্ছে সরকারের এনশিওর করা ওই এলপিজিটা আমার জন্য মানে সিকিউর, ওই এলপিজিটা আমাদের জন্য নিরাপদ। এই প্রসঙ্গে আমরা একটু পরে আসবো। আমরা যদি কাস্টমার ডিমান্ড নিয়ে শুধু একটু কাস্টমার তো আপনি যদি যাওয়ার জায়গা না থাকে, মানুষ রেস্টুরেন্টে যাবে, অনেক বাফেট রেস্টুরেন্ট হয়েছে, সেটা বাংলাদেশের চিত্র নয়। বাংলাদেশের টোটাল চিত্র হচ্ছে খেটে খাওয়া মানুষজন রাস্তায় থাকে, তারা অবহেলিত মানুষ, শ্রমজীবী, কর্মজীবী, তারা বাইরে কোনো না কোনো জায়গায় খেতেই হয়। সেই খাওয়ার জায়গাটা আমরা বিভিন্ন শ্রেণী ওয়াইজ ভাগ হয়ে গেছে। সবচাইতে অনিরাপদ খাওয়া হচ্ছে ফুটপাতে, সেই ব্যাপারে সরকারের কোনো কনসার্ন নাই। এবং আইসিডিআরবির হিসাবে 73% রোগ বালাই আসে ওই ফুটপাত থেকে, আইসিডিআরবির গবেষণা থেকে। এবং শুধু নর্মাল রোগ না, অনেক বড় বড় রোগ সৃষ্টি হয় এখান থেকে। তো সেইটার কোনো মনিটরিং আমরা দেখতে পাচ্ছি না। এখন একটা ট্রেন্ড চালু হয়েছে যে স্ট্রিট ফুডের নামে ইয়াং ছেলেপেলেরা রাস্তাঘাটে এই বিভিন্ন পিৎজা, এই বিভিন্ন ফুড নিয়ে বসে যাচ্ছে। সেইখানে আপনার একটা এক্সাম্পল দেই, সবচাইতে কঠিন একটা জিনিস হচ্ছে মায়োনিজ। আমরা কোত্থেকে মায়োনিজটা তৈরি করি? এই মায়োনিজ এবং মুখরোচক কিছু কেমিক্যাল দিয়ে, ওই কেমিক্যাল তারা নিজেরাও জানে না যে সেটা যে কেমিক্যাল, চিকেন পাউডার এই সেই, সেটা দিয়ে বার্গার, পিৎজা, আমাদের নেক্সট জেনারেশনের স্বাস্থ্যের চরম একটা ঝুঁকির সৃষ্টি হয়েছে আমাদের এই তথাকথিত স্ট্রিট ফুড। আপনার গিয়ে ওই ছোটো ছোটো যেখানে আপনার কোনো কমপ্লায়েন্সের ইস্যু নাই, যেখানে ট্রেড লাইসেন্সের ইস্যু নাই, ভ্যাট নাই, ট্যাক্স নাই, তারা এসে বড় একটা
শুরু হয়ে মানে কম্পিটিশন আনহেলদি কম্পিটিশন শুরু হয়ে গেছে। আর কিছু কিছু আছে কালো টাকার মালিক বহু বাংলাদেশে, আপনি জানেন বিগত সরকারের আমলে বহু কালো টাকার মালিকরা শখে তার স্ত্রী চাইছে একটা রেস্টুরেন্ট হবে, অনেক টাকা ডেকোরেশন করে একটা রেস্টুরেন্ট করেছে, এটা বেশি দিন চলে নাই। এরকম বহু লিস্ট আমার কাছে আছে, যদি সরকারের ঊর্ধ্বতন মহল যদি মনে করে আমাদের সঙ্গে যোগাযোগ করবে, আমরা লিস্ট দিয়ে দিতে পারি। কিন্তু আমরা যারা সত্যি সত্যি এই ব্যবসা করে আজকে দাঁড়িয়ে আছি, এই ব্যবসাটা আমাদের রুটি রোজগারের প্রথম জায়গা, আমরা চেষ্টা করি সবাই কমপ্লায়েন্স কিভাবে মেনটেন করে ব্যবসা করা যায়। মানে আপনি তখন বলছিলেন যে ওই সেলফির যে বিষয়গুলো, মানে বিনোদনের যে বিষয়টা, তারা বেশি এটাকে ফোকাস করে কাস্টমাররা, এটা সমাজের ফুড কিছু একটা কোয়ালিটিটাকে অংশ, খুব বেশি প্রাধান্য দেয় না, এরকম কিছু সমাজের কিছু একটা অংশ। আপনার 700-800 টাকায় আপনাকে বাফেট খাবার দিবে 100 আইটেম, কি করে সম্ভব? আমি তাদের বিরুদ্ধে না, কি করে সম্ভব আপনি বলেন? তাহলে বাসি খাবার দিচ্ছে, কোনো না কোনোভাবে কোনো ওয়েতে প্রবলেম হচ্ছে, আপনি তো ফুড কোয়ালিটি কীভাবে মেনটেন করবেন সেটা দেখার কে আছে? দেখার তো কেউ নাই। আমি কারোর বিরুদ্ধে বলছি না, আমি বলেছি অনিয়ম হতে 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 একটা জায়গায় চলে গেছে, নিয়মে আনার জন্য যে পরিকল্পনা দরকার, যে বাস্তবায়ন করার জন্য যেই ম্যান পাওয়ার দরকার, যে বাস্তবায়ন করার জন্য যেই মেধা দরকার, এটা কিচ্ছু আমাদের দেশে নাই। এই আমলাতন্ত্র দিয়ে তো আমাদের কিছু হবে না। তারা একটার পর একটা অথরিটি করছে, অথরিটি করে মনিটরিংয়ের নামে হয়রানি করছে। কিন্তু আমাদের যে এই 30 লক্ষ শ্রমিক কাজ করছে, ওনার জ্ঞাতার্থে বলি টোটাল বাংলাদেশে সরকারি হিসাবে 4,81,000 রেস্তোরাঁ আছে। আরও 2 বছর আগে স্ট্র্যাটেজি রিপোর্ট আপনাকে দিতে পারছি এটা। এবং আমাদের সরাসরি শ্রমিক কাজ করে 30 লক্ষ শ্রমিক। এই 30 লক্ষ শ্রমিকের সাথে 2 কোটি লোক প্রত্যক্ষ পরোক্ষভাবে ইনভলভ। কিন্তু এই 2 কোটির মধ্যে, এই 30 লক্ষ শ্রমিকের মধ্যে আপনি 50,000 শ্রমিক আপনি ওয়েল ট্রেন্ড পাবেন না, সার্টিফাইড কোনো ট্রেনার নাই। এরা শিখে শিখে বড় হয়েছে। এই যে একটা সেক্টরে 18 কোটি মানুষকে আপনাকে ফুড সার্ভিস দিতে হবে, এই সার্ভিস দিতে গেলে যে আপনাকে যে পরিমাণ দক্ষ জনবল করা দরকার, সেটা কিন্তু আমাদের দেশে নাই। আমি এক্সাম্পল দিতে পারি, চ্যানেল তো অভাব নাই, 30-40টা চ্যানেল। দক্ষ কর্মী কি তৈরি হয়েছে ওইভাবে? হয়নি। তো সুতরাং ওই আমাদের দেশে কেউ যদি কোনো কিছু শুরু করে, ওইটা এমন ব্যাপ্তি হয়ে যায়, তখন এটা লাগাম ছাড়া হয়ে যায়, তখন এটাকে কন্ট্রোল করা ভেরি টাফ। তো আমরা নিরাপদ খাদ্যের সাথে কাজ করছিলাম বিগত দিনে। আমরা বহুবার বলে এসেছি যে আমাদের একটা এই সেক্টরটাকে যদি আপনি সত্যি সত্যি 18 কোটি মানুষের স্বাস্থ্য একটা নিরাপদ করতে চান, তাহলে আপনাকে একটা পরিকল্পনা করে একটা অথরিটির আন্ডারে নিয়ে এসে প্রথমে আমাদেরকে মিনিমাম 10% পিপলকে কি করে আমরা যত দ্রুত সম্ভব স্কিল করতে পারি ট্রেনিংয়ের মাধ্যমে। আমি শেষ করি, তাহলে আপনি পাবেন কি করে আমরা স্কিল করতে পারি, সেইটার দিকে ফোকাস করা এবং এটা পরিকল্পনা করা। এই জন্য বহু এনজিও আসে সরকারের সাথে টুকটাক আতাত করে, লোক দেখানো কিছু প্রোগ্রাম করে তারা চলে যায়। বিদেশ থেকে ফান্ড আসে, সরকারের ফান্ড নাই, ডাজেন্ট ম্যাটার, জাইকা ফান্ড দিতে রেডি। নেদারল্যান্ড এম্বাসির সাথে আমরা বসেছি, কিন্তু তারা সরকারকে সাথে নিয়ে কাজ করবে। সরকার তো দেশ চালিয়েছে, আমলাতন্ত্র এই সিস্টেমে 50 বছর দেশটা কোথায় নিয়ে গেছে। তো সুতরাং প্রত্যেকটা সেক্টরে এই জঞ্জালটা এটা দূর করার জন্য আমাদের যে চৌকস যে লিডারশিপ দরকার, যে ধরনের ফোকাস, যে ধরনের ভিশনারি লিডারশিপ দরকার, সেটা আমাদের দেশে আনফর্চুনেটলি দুর্ভাগ্যবশত নাই। এটা নাই বলেই আজকে প্রত্যেকটা সেক্টরে, নট অনলি আমাদের সেক্টর, প্রত্যেকটা সেক্টরে 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 আজকে জরাজীর্ণ অবস্থা এবং আমরা বিপদের সম্মুখীন। ধন্যবাদ। যে উনি যা বললেন, আপনি এটার সাথে কতটুকু একমত প্রকাশ করবেন যে এই মনিটরিংয়ের এই বিষয়গুলো? আনডাউটেডলি ওনার কথা, যেহেতু উনি সেক্টর, এই ইন্ডাস্ট্রিতে উনি অ্যাসোসিয়েশনকে রিপ্রেজেন্ট করছেন, ওনার কথা ঠিক আছে। কিন্তু এখানেও কিছু জিনিসপত্র রয়ে যায়। সেটা হচ্ছে এখানে যে তাহলে অ্যাসোসিয়েশন কী করছে, ইটস এ ভেরি ইম্পর্টেন্ট থিং। কারণ একটা ইন্ডাস্ট্রিতে যদি একটা অ্যাসোসিয়েশন থাকে, তার মানে অ্যাসোসিয়েশন ইজ অলওয়েজ দেয়ার টু লুক ইনটু দ্য ইস্যুস। এটা একটা বিষয় থাকে। কারণ আমরা যদি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যদি কোনো ফ্লস ল্যাচেস দেখতে চাই, সেই জায়গাটাতে কিন্তু ভোকাল পয়েন্ট থাকে হচ্ছে কনজিউমার অ্যাসোসিয়েশন যেটা বাংলাদেশ আছে, সেটা তো আইনগতভাবে সেটা রেকগনাইজ। ডেফিনেটলি এটা একটা ইন্ডাস্ট্রি হিসেবে কনভার্ট হয়ে গেছে বাই দিস টাইম, যেটা বললো যে পরিসংখ্যা হিসেবে বিগ অ্যামাউন্ট অফ মানে আপনার রেস্টুরেন্টস পুরো বাংলাদেশে এক্সিস্ট করে। ফুড ইজ আ ভেরি সেন্সিটিভ থিং। যে কথাটা উনি বললেন যে হ্যাঁ, স্ট্রিট ফুডের নামে অনেক কিছু হচ্ছে, অনেকে সার্টিফাইড না, অনেক ইয়াং অন্টারপ্রেনার্সরা তারা স্টার্ট আপ করা, বিজনেস করার জন্য তারা ইনিশিয়েটিভ নিচ্ছে, অনেক ধরনের ফুড আইটেমস তারা তারা প্রডিউস করতেছে, কিন্তু তারা হয়তো জানেও না যে ইনগ্রিডিয়েন্টসগুলি আসলে মানে কতটুকু সার্টিফাইড অথবা হেলথের জন্য কতটুকু ভালো। এটা না বুঝে, তাদের প্রপার এডুকেশন নেই, ভোকেশনাল ট্রেনিং নেই কোনো, না নিয়ে তারা র্যান্ডমলি তারা স্টলস অথবা সব, ইনফ্যাক্ট আউটলেটও ওপেন হচ্ছে, শুধুমাত্র স্ট্রিট ফুডের অনেক আউটলেটও ওপেন হয়ে যাচ্ছে। বিদেশে আমরা একটা জিনিস দেখি রেগুলার বেসিসে, সেটা হচ্ছে যে কোনো রেস্টুরেন্টের বাইরে একটা রেটিং দেওয়া থাকে যে আপনার এটা মানে আপনার ক্যাটাগরি A, ক্যাটাগরি B অথবা 1 to 5, ইংল্যান্ডে 1 to 5 ভিতরে
3 হলে হচ্ছে গিয়ে ইটস ওয়ার্স্ট রেস্টুরেন্ট, 5 আউট অফ 5 হচ্ছে এটা স্ট্যান্ডার্ডটা ভালো। সেটাও কিন্তু আমরা খুব নোটিস করে কিন্তু আমরা ইউরোপে পার্টিকুলারলি যখন আমরা রেস্টুরেন্টসগুলোতে ডাইনিং করতে যাই তখন আমরা দেখি যে না এটা 1 to 5 এর মধ্যে পড়ে না কিনা। ক্লিনিনেসটা মেনটেন করা খুব ইম্পর্টেন্ট। যেরকম ফুড ইন্সপেক্টর একটা ফিয়ার থাকে যে মানে ইউরোপে যে ফুড ইন্সপেক্টর যদি আসে, যদি দেখে হচ্ছে আনক্লিন কিচেন, তখন দেখা গেছে একটা বড় একটা অ্যামাউন্ট ফাইন চলে আসবে অথবা রেস্টুরেন্ট শাটডাউন হয়ে যাবে। এটা একটা বড় একটা বিষয় থাকে। ক্লিনিনেসের বিষয়টা তো হচ্ছে কি এখানে তো ভোকেশনাল অথবা আপনার একাডেমিক ট্রেনিং তো নাই আনফর্চুনেটলি। শেফসরা যারা আপনার করছে তাদের যে আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ফ্যাক্ট দ্যাট এই পার্টিকুলার আইটেম ডিশটা তার রেডি করতেছে, এটার মধ্যে কার্বোহাইড্রেট কতটুকু, গ্যালুটিন আছে কি না, অথবা অন্য অন্য যেসব আপনার অ্যালার্জিক আইটেমস নাটস এগুলির প্রেজেন্সটা কতটুকু আছে, ক্যালোরিজ কতটুকু কাউন্ট হবে, ওভারঅল ক্যালোরিজ একটা স্যান্ডউইচে অথবা বার্গার পিৎজাতে কতটুকু ক্যালোরিজ তার এটার মধ্যে আছে, যাতে করে যে দেখা গেছে হেলথ ইস্যুস আছে, যা দেখা গেছে তার যে ডায়াবেটিক অথবা অন্যান্য সিভিয়ার হেলথ ইস্যুস, তারা কি লাইসেন্স ছাড়াই স্ট্রিট ফুড? হ্যাঁ, এগুলি এটার মানে যেটা উনি বলেন আমিও আপনার ওনার সাথে একমত যে হ্যাঁ অনেকেই ওপেন করছে যারা তাদের কোনো প্রপার ভোকেশনাল ট্রেনিং নেই, একাডেমিক কোয়ালিফিকেশন নেই, কোনো লাইসেন্সেস নেই। তারা দেখা গেছে হচ্ছে কি যে মানে একটা স্টল ওপেন করে ইনফ্যাক্ট আউটলেটও ওপেন হয়ে যাচ্ছে। এই জায়গাগুলোতে আমার মনে হয় যে ইটস ভেরি ইম্পর্টেন্ট যে এটা কালেকটিভলি অ্যাসোসিয়েশন, গভর্নমেন্টের বিভিন্ন এন্টিটিস তারা এটা কালেকটিভলি দেখার, কনজিউমার রাইটস প্রোটেকশন ব্যুরো যেটা আছে সেটা খুব তারা যেন অ্যাক্টিভলি যেন এটাকে মনিটর করে টাইম টু টাইম। একটা সার্টিফাইড ফুড ইন্সপেক্টর যে হচ্ছে গিয়ে আপনার ওয়ার্ল্ড ওয়াইড এডুকেশন নেওয়া, ট্রেনিং নেওয়া, প্রপারলি সে বুঝে, সে যদি যে আপনার মনিটর করে। অনেক সময় দেখা গেছে হচ্ছে গিয়ে আমিও আমার ক্যারিয়ারে কিছু রেস্টুরেন্টসদেরকে আমরা ডিফেন্ড করেছি, তাদেরকে দেখা গেছে যে ফাইন করে দিয়েছে। কিছু সুনামধন্য রেস্টুরেন্ট আছে তাদের কিছু কিচেনে যাওয়ার পরে দেখেছে যারা এই পার্টিকুলার চিজটা রটেন অথবা তো তখন তাদের চিলার থেকে আপনার এটা বের করে, তখন তারা আমাদেরকে একটা কথা বলে যে যখন ইন্সপেক্টর আমাদের কাছে আসে, আমাদেরকে আমরা যখন তাদের রেসপন্সে যখন রিপ্লাই করি এই পার্টিকুলার আইটেমটা কেন এরকম, এই পার্টিকুলার চিজটা ব্লু চিজ, এটা ক্যারেক্টারিস্টিক্সটাই এরকম, তখন আমরা তাদেরকে বোঝাতে পারি না, কারণ সেই পার্টিকুলার ইন্সপেক্টরটা ওইটা কনভার্সেন্ট না ওই জিনিসটাকে নিয়ে। যে একটা চিজের ভিতরে যে আপনার কিছু ডটস থাকতে পারে, এটা পার্টিকুলার এই চিজের ক্যারেক্টারিস্টিকটা এরকম যে এই চিজটার ভিতরে কিছু এই ধরনের আপনার ফাঙ্গাল এলিমেন্ট থাকবে, এটাকে এই জন্য এই চিজটাকে একটা রেটটা আরও এক্সপেন্সিভ হয়, তাই না? তো কিন্তু এই জিনিসটা তারা এক্সপ্লেইন করতে গেলে দেখা গেছে হচ্ছে যাকে এক্সপ্লেইন করা হচ্ছে সে হয়তো জিনিসটা বুঝতে পারে না, একটা ফাইন ইম্পোজ করে চলছে তাকে। যে ইন্সপেক্ট করতে আসছে, যাকে ইন্সপেক্ট করতে, তারও এই জিনিসটা খুব মানে ওয়েল কনভার্সেন্ট হওয়া উচিত যে এই আইটেমসগুলি যেটা আছে সেগুলি কতটুকু পর্যন্ত হ্যাজার্ডাস, কতটুকু। বিএসটিআই অনুমোদনের জন্য অনেক জায়গাটা বলা হয় যে বিএসটিআই অনুমোদনটা নেই এই জিনিসটাতে, এইটা আরেকটা বড় একটা ডিফিকাল্ট একটা জিনিস হয়ে যায়। অনেক সময় অনেক ফুড প্রোডাক্টস তারা দেখা গেছে হচ্ছে প্রকিউর করা হয়, তারা দেখা গেছে হচ্ছে কি তারা লোকাল ভেন্ডারদের কাছ থেকে তারা প্রকিউর করে, স্বপ্ন, আগোরা বিভিন্ন জায়গা থেকে তারা নিয়ে আসে পার্টিকুলার আইটেম ক্রিয়েট করার জন্য। অনেক সময় শেফ স্পেশাল কিছু আইটেমস থাকে যেটা দেখা গেছে তার রেগুলার বেসিসে মেনুতে থাকে না, সেই এই পার্টিকুলার আইটেমটা দেখা গেছে শেফ তার নিজের চয়েসে সে করে, দেখা গেছে এটা পার্টিকুলারলি কোনো একটা আউটলেট থেকে একটা গ্রসারি শপ থেকে নিয়ে আসা হচ্ছে, সেটার বিএসটিআই অনুমোদন আছে কিনা সেটা আবার বোঝাটা অনেক সময় দেখা যাচ্ছে এই বিজনেস চেইনের ভিতরে তারা হয়তো এই জিনিসটাকে এনশিওর করতে পারে না। এই জন্যই হচ্ছে কি একটা কনক্রিট গাইডলাইন, একটা গুড গভর্নেন্সটা যদি রেডি করা হয় যে না একটা যে কেউ রেস্টুরেন্ট বিজনেস ওপেন করবে ফুড ইন্ডাস্ট্রিতে, স্টেপ ইন করার আগে তার এই সার্টিফাইড শেফ থাকতে হবে, এই সার্টিফাইড হসপিটালি ম্যানেজমেন্টের স্টাফ থাকতে হবে, আর এই এন্টারপ্রেনার থাকতে হবে। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে যদি একটু জানতে চাই যে উনি যা বললেন, জি জি, অ্যাসোসিয়েশনের কথা বলছেন উনি, সেটাই আমরা দীর্ঘদিন ধরে বলছি যে অ্যাসোসিয়েশনের সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের আইন অনুযায়ী আপনি যে কোনো ব্যবসা করতে যাওয়ার আগে অ্যাসোসিয়েশনের ছাড়পত্র নিতে হবে আপনাকে, কিন্তু আমার কাছে তো কেউ আসছে না। অ্যাসোসিয়েশনের ছাড়পত্র ছাড়া কিন্তু ট্রেড লাইসেন্স পাওয়ার কথাই না, এটা সরকারের আইন, কিন্তু আইন তো কেউ মানছে না। আপনি তো টাকা নিয়ে ট্রেড লাইসেন্স করে দিচ্ছেন, আপনি তো যা দরকার আপনি আমাকে পাশ কাটায় যখন যাবেন, যখন আমাকে দরকার হবে না তখন তো আমাকে দরকার নাই। আবার আমরা যখন সরকারের কাছে বললাম, আচ্ছা আমি তো বলি লাস্ট বিগত সরকারের কাছে আমরা 500-এর উপরে আমি ব্যক্তিগতভাবে আমি নিজে সাইন করেছি, চিঠি আছে, সমস্ত ডকুমেন্ট। উই ওয়ান্ট টু ওয়ার্ক টুগেদার, আমরা কি করে আগামী 10 বছরের মধ্যে টোটাল বাংলাদেশে নিরাপদ খাদ্য এনশিওর করতে পারবো। কাদা ছড়ি করে তো লাভ নেই, আমি তো এই দেশেরই নাগরিক, আমি জানি এই যে আপনার স্টুডিও থেকে বের হইলে পাশে কি হচ্ছে আপনিও দেখছেন,
কিন্তু এটা কিভাবে আপনি এটা তো আপনি সমূলে উৎপাদন করলে উৎপাদন করলে তো আপনি এটার সমাধান হবে না। এই সেক্টরটাকে যে কোনো সেক্টর যদি আপনি সত্যি সত্যি একটা সেক্টরকে কমপ্লায়েন্সের আওতায় আনতে চান, এটা গোড়া যেতে হবে স্পেশালিস্ট কাউকে দিয়ে। এখন যে ফুড বোঝে না, একটু আগে আমাদের সম্মানিত অতিথি বললেন যে চিজের ব্যাপারে, আমি এইটার একটা এক্সাম্পল দিতে পারি। আমার রেস্টুরেন্টে গিয়ে এক ম্যাজিস্ট্রেট মহোদয় উনি জরিমানা করতেছেন আমাকে 3 লাখ টাকা, কেন? আমার কাবাবে গন্ধ। আমি কাবাব তো কুকি করিনি, আপনি কেন এটা স্মেল আসতেছে? আমি যদি টক দই দিয়ে এটা মায়োনেট করি, এটা স্মেল তো টকই আসবে। আপনি ল্যাবরেটরিতে চেক করেন না, উনি কোনো কথা শুনবেন না, কথা বললেই জরিমানা মারে। এই যে আমাদের যে আমলাতন্ত্রের যে আমি বলবো যে ঔদ্ধত্য বলেন, অদূরদর্শিতা বলেন, এবং তারা ওই কে যেন বললো সেদিন পপি গাইড পুরো মুখস্থ করে দেশ তো বদলাইতে পারবেন না। মুখস্থ বিদ্যায় যদি আপনি ঝুঁকির মধ্যে আছেন, সমস্ত টোটাল সেক্টরটাই ঝুঁকির মধ্যে আছে। এই ঝুঁকি থেকে বের হওয়ার কোনো রাস্তা নাই। একটা দুর্ঘটনা ঘটবে, আপনারা সবাই ক্যামেরা নিয়ে ঝাঁপাই পড়বেন, আমরা আমাদের এক্সপ্লানেশন দিব, আবার কয়েকদিন পরে মানুষ ভুলে যাবে, আবার একটা ঘটনা ঘটবে। কি এইভাবে শুধরানোর জন্য যেটা দরকার, যে দক্ষ, আমি আবারও বলেছি লিডারশিপ, আমাদের লিডারশিপেই গলদ। লিডারশিপে গলদ বলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় যেতে পারি নাই। কেন? আমরা তো বিদেশে গিয়ে সব কমপ্লায়েন্স মেনটেন করে চলছি, তো আমাদের দেশে কেন করব না? এটা মানসিকতা। সেই মানসিকতা থেকে দূর হওয়ার জন্য টপ টু বটম আমাদেরকে ওই রকম লোকজন বসাতে হবে যারা মনিটরিংয়ের নামে হয়রানি করবে না। এখন আমি এখানে একটা বড় একটা বিচারক আসছি, আমি না শুনেই একটা ব্যবস্থা নিয়ে নিলাম, এটা প্রবলেম কীভাবে সলভ হইব সেটার আমি কোনো ব্যবস্থা দিলাম না, তাহলে তো আমাদের দেশ আগাইতে পারবে না। আর দুর্ঘটনার ব্যাপারে বলতে চাই, এই যে কয়েকদিন আগে একটা দুর্ঘটনা আবার ঘটলো, ফায়ার সার্ভিস হয়তো আবার তোড়জোড় শুরু করবে। কিন্তু যেটা মেইন আপনার উদ্দেশ্যে আবার বলি, মানে দেশের মানুষের উদ্দেশ্যে, আগে আমরা ছোটোবেলায় স্কুলে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের ট্রেনিং নিতাম। স্কুলে কিন্তু আগুন নেভানোর জন্য অনেক ট্রেনিং আমাদের মধ্যে ছিল। আমার মনে হয় না লাস্ট কোনো স্কুলে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের কোনো এই ট্রেনিং কোনো স্কুলে দেওয়া হয়েছে। তো এই 18 কোটি লোকের একটুখানি একটা দেশে থাকি, ঢাকা শহরে যে কঠিন অবস্থা, সেইখানে আমাদের ইমিডিয়েটলি প্রত্যেকটা নাগরিকরে মিনিমাম 20% নাগরিককে আগামী 5 বছরের মধ্যে সিভিল ডিফেন্সের ট্রেনিং দেওয়া দরকার। সেই ব্যাপারে তো উদ্যোগ কাউকে দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন না। কারণ আমরা আগের বিগত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা প্রেয়ার দিয়েছি যে আপনার এই যে প্রিমিসেসে কতজন লোক জব করে, মিনিমাম কমপ্লায়েন্স হিসাবে 1.6 আপনার লোকের 18% লোকের সিভিল ডিফেন্সের ট্রেনিং থাকা দরকার। আপনার যদি এখানে আগুন লাগে, হাউ আই নো দ্যাট হুইচ ওয়ে আমি এক্সিট নিব, মানে এটার জন্য একটা এইখানেই ট্রেনিং প্রাপ্ত লোক দরকার, যাতে আমরা এক্সিট দিয়ে সুন্দরভাবে বেরোতে পারি, বা আগুন কীভাবে প্রতিরোধ করা যায়, কীভাবে নিজেকে সেভ করা যায়। এই জন্য সারা বাংলাদেশ ঝুঁকির মধ্যে, শুধু রেস্তোরাঁ খাত না। সেই ঝুঁকি থেকে মুক্ত হওয়ার জন্য আমরা মনে করি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ঢেলে সাজিয়ে, অথবা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সকে আলাদা মন্ত্রণালয় করে, নট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে রেখে, কারণ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনেক কাজ, ওইভাবে এখনই সময়। কিন্তু এই উদ্যোগটা কে নিবে? আপনি উদ্যোগ তো নেবেন, খালি ফিতা কাটবেন, লোক দেখানো, তেলবাজি করা, যে গভর্নমেন্ট আসবে সেই গভর্নমেন্টের কিছু পক্ষপাতদুষ্ট লোক তেলবাজি করবে, তাদের সুবিধা নিবে, দেশ থেকে লুট করবে। কিন্তু দেশের যে বেসিক যে নিরাপত্তা দরকার, সেই নিরাপত্তার জন্য আমরা উদ্যোগ কাউকে নিতে দেখি নাই। আপনি একজন ব্রিগেডিয়ার জেনারেলকে দিবেন ওইখানে ফায়ার সার্ভিসের ডিজি হিসাবে, সে কিছু গুছানোর আগেই সে আবার বদলে গেল। এই জন্য মাস্টার একটা প্ল্যান দরকার, যে আমি এই প্ল্যানটা করেছি, নোবডি উইল চেঞ্জ দিস প্ল্যান। এই প্ল্যান অনুযায়ী আগামী 10 বছর 15 বছর আমাদের দেশ কাজ করবে। সেই জন্য সবার আগে আমাদের একটা ঐক্যমত্য দরকার। আমরা কাউকে বাদ দিয়ে কাউকে নিয়ে চাচ্ছি না, আমরা চাই সারা বাংলাদেশের মানুষ, আমরা এক বাংলাদেশি মানুষ। আমরা চাই এই দেশকে কি করে আমরা একটা জায়গায় নিয়ে যেতে পারবো, একটা সত্যিকারের একটা উন্নত দেশে নিয়ে যেতে পারবো। সেই জন্য প্রত্যেকটা মানুষকে ট্রেনিংয়ের আওতায় নিয়ে আসা, নট অনলি দেশ, আমাদের স্কুল থেকে আমাদের কিচেন সম্বন্ধে ধারণা দেওয়া। এই স্কুলে তথাকথিত পড়িয়ে লাভ নেই, স্কুলের বাচ্চাদেরকে ওয়েল ট্রেন আপ করতে হবে। নট অনলি সিভিল ডিফেন্স না, শুধু বাসার ঘর কাজ, কিভাবে আমাদের সিলিন্ডার গ্যাস, আমাকে তখন বলতে দেন নাই, সিলিন্ডার গ্যাস হচ্ছে 45টা কোম্পানি মনোপলিভাবে তারা এই বাংলাদেশের তিতাস গ্যাসকে অকার্যকর করে, আমরা তো তিতাস গ্যাসের গ্যাস সারা জীবন ইউজ করছি, শর্টেজ তো হয় নাই। তাদের এলপিজি ব্যবসা করার জন্য, এলএনজি ব্যবসা করার জন্য তারা এই তিতাস গ্যাসকে তারা কোনো না কোনোভাবে কার্যত অকার্যকর করে। কারণ আপনি দেখেন সমুদ্রবক্ষে যেই পাশেই আমাদের ব্লকের পাশে মিয়ানমার কিন্তু গ্যাস তুলছে, হুন্দাই তুলছে, আমরা দেখছি পত্রপত্রিকার মধ্যে, আমরা কেন পাচ্ছি না?
আমরা পাচ্ছি না শুধু আমাদের সিস্টেমের ফল্টের কারণে, এবং কিছু কিছু লোকের সুবিধা দেওয়ার জন্য দেশ বেচে দিলাম। এই এলপিজির নামে আমরা প্রচার করলাম কি কাঠখড়ি পোড়ানো যাবে না, এটা ক্ষতিকারক। এলপিজি ব্যবসাটাকে সমৃদ্ধ করার জন্য যারা কিছু মুষ্টিমেয় লোক এলপিজিকে লঞ্চ করেছে আমাদের দেশে, এটা দরকার, কিন্তু আমাদের তিতাস গ্যাস ছিল, বিকল্প আরও জ্বালানির ব্যবস্থা ছিল। সেই এলপিজি বিভিন্ন কোম্পানিকে দেওয়া হয়েছে, সেইখানে এলপিজি যে মনিটরিং নাই, এখানে নিম্নমানের সিলিন্ডার ইউজ হয়, সেই সিলিন্ডার থেকে অনেক দুর্ঘটনা ঘটেছে আপনারা জানেন। আমি অ্যাজ এ কনজিউমার আমি বাজার থেকে এলপিজি নিয়ে আসছি, হাওয়াই নদের যে এলপিজি আমার জন্য সেফ না, তাহলে সিলিন্ডার থেকে দুর্ঘটনা ঘটেছে অনেকগুলো। আমরা দেখেন যে ইয়েতে বেলি রোডে যে দুর্ঘটনা ঘটেছে এর 29 জন মারা গিয়েছে। সবচেয়ে প্যাথেটিক ব্যাপার হচ্ছে যে এরা যদি একটু চেষ্টা করতো, যদি একটুখানি সিভিল ডিফেন্সের ট্রেনিং থাকতো, তাহলে কিন্তু এত লোকগুলো মারা যেত না। ওনাদের জানলা ছিল, জানলাগুলো 8-10 জন মিলে ভেঙে ফেললে ওনারা কিন্তু ভয়ে আতঙ্কিত হয়ে একটা রুমে সবাই ঢুকেছে, শ্বাসকষ্টে মারা গেছে সবাই, এবং সেখানে এলপিজি থেকেই দুর্ঘটনাটা। সেই এলপিজি যদি আমরা যারা এলপিজি ব্যবসা করছে তারা যদি এই সেফটি এনশিওর না করে বাজারে এলপিজি সরবরাহ করে, তো এই দুর্ঘটনা ঘটলে দায়িত্বটা কার? দায়িত্ব কি আমি কনজিউমার হিসেবে আমাদের অনেক ব্যর্থতা আছে, আমি বলবো না যে ব্যর্থতা নাই। তো এই যে এলপিজি ব্যবহার করতে গিয়ে লাইনে লিকেজ থাকে, আমাদের কর্মীরা দক্ষ না, তারা দেখা যাচ্ছে যে সেই দিনও আমাদের একটা কর্মী সে আগে এলপিজি ছেড়ে দিয়েছে, তাকে ট্রেনিং দেওয়া হয়েছে, ট্রেনিংয়ের পরেও সে গ্যাস ছেড়ে দিয়ে, এটা আমাদের বাসায় অনেক দুর্ঘটনা ঘটেছে, গ্যাস ছেড়ে দিয়েছে খবর নাই, হঠাৎ ম্যাচ জ্বালিয়েছে, সেটা একদম কোথাও না কোথাও আমরা করছি। কিন্তু যেই পরিমাণ ট্রেনিং দরকার, ওই যে বললাম দীর্ঘদিন থেকে প্র্যাকটিস চলে আসছে, আপনাকে তো স্কুল থেকে শুরু করতে হবে। এখন সেই জেনারেশন আপনি পাবেন 15-20 বছর পরে। আপনাকে চাকরিতে নেওয়ার আগে তাদেরকে আমরা তো ট্রেনিং দিচ্ছি, ভুল করছে, এখন আমি ভুল করলে ম্যান পাওয়ার কি কোথায় পাবো বলেন? ট্রেনিং দেওয়ার পরেও ভুল করছে, বহুবার ট্রেনিং। সে হয়তো এখন একটা রোগ হয়ে গেছে আমাদের, আমিও এই রোগে আসক্ত। এই যে মোবাইলে আমরা সবাই বিজি, মোবাইলে অর্ধেক কাজ করি, অর্ধেক মোবাইল দেখি, স্ক্রিনিং করি, আর অর্ধেক হচ্ছে আমরা আমাদের কাজকর্ম করি। তো অসাবধানতায় আমাদের অনেক প্রবলেম হয়। তো সেই জন্য আমাদেরকে উচিত হচ্ছে স্ট্রিক্টলি যে এই দক্ষ কর্মী প্রণয়ন করা। দক্ষ কর্মীর জন্য আমরা মনে করি সব বড় বড় ইউনিভার্সিটিতে অর্ধেক সাবজেক্ট কাটছাট করে, অর্ধেক এই বিবিএ এমবিএ নামে পড়ায় যে দেশের যে কিছু বেরোচ্ছে ছেলে পেলে, এগুলি তো কোনো কাজে আসতেছে না। এইখানে দক্ষ জনশক্তি তৈরি করার জন্য আমি মনে করি যে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় আছেন, উনি তো মানুষদের নিয়ে কাজ করছেন, সেই একদম গ্রামীণ থেকে মানুষদের নিয়ে কাজ করছেন। তো আমার মনে করি এই দেশকে যদি সত্যি স্বাবলম্বী করতে হয়, আপনাকে স্কিল পিপলের বিকল্প কিছু নাই। এই হায়ার এডুকেশন নিয়ে কোনো লাভ নেই। হায়ার এডুকেশন একটা সিস্টেম উচিত, কারা হায়ার এডুকেশন নিতে পারবে। এখন একটা কৃষকের ছেলে সে ইসলামিক স্টাডিজে পড়ে কি করবে? এই দেশে বাংলা সোশ্যালজি এগুলি পড়ে এই দেশে কি কাজ আছে আমার বলেন? জি, ওকে, ধন্যবাদ আপনাকে। আপনার কাছে একটু জানতে চাই যে উনি যা বললেন, যে অনেক সময় দুর্ঘটনাগুলো ঘটে থাকে, তো এই রেস্টুরেন্ট ব্যবসায়ীরা কি আইনি সহায়তা পেতে পারে? দেখেন, উনি যে কথাগুলি বলেন এটা হচ্ছে গিয়ে বেসিক্যালি উনি যেহেতু অ্যাসোসিয়েশনকে রিপ্রেজেন্ট করেন, তো উনি ডে ইন অ্যান্ড ডে আউট এগুলি উনি সাফার করেন। আমি বুঝতে পারি ওনার গ্রিভেন্সটা, ওনার মধ্যে যে একটা কাইন্ড অফ একটা পেইন, এটা ডিপেন্ড করে হচ্ছে কি বিকজ উনি ডে ইন অ্যান্ড ডে আউট এগুলি ফেস করে আসছে। আমি এটাও বুঝি যে অনেক সময় কোনো একটা ইনসিডেন্ট অ্যারাইজ করলে প্রথমেই যে ম্যানেজার অথবা ওনার, তাকে যে আপনার অ্যাটাক করা হয়, মারা হয়, হ্যাঁ, গায়ে হাত তোলা হয়, তাকে ধরে নিয়ে যায় ক্রিমিনাল মামলাতে তাকে পানিশ করে দেওয়ার জন্য। দেখেন, আপনার স্পেসিফিকলি আপনার এটাতে অ্যান্সার আসার আগে ওনার বিষয়টাকে আমি টিয়া করি যে উনি যে বিষয়টাকে আইডেন্টিফাই করে বলেন যে ওনারা ট্রেনিং দিচ্ছেন, তাকে এসে স্টাফরা সেই ট্রেনিংটাকে রেগুলার বেসিসে কমপ্লাই করছে না। আবার এই স্টাফকে ওনারা ছাড়তে পারতেছে না, কারণ মার্কেটে স্টাফের আবার ক্রাইসিস আছে। এখন ওনার তো একটা রেস্টুরেন্ট রান করার জন্য ওনার ক্যাশিয়ার দরকার, ওয়েটার্স দরকার, ওনার সুপারভাইজার দরকার, শেফ দরকার, অ্যাসিস্ট্যান্ট শেফ দরকার, আবার হেল্পিং হ্যান্ডসও দরকার, যারা শেফকে এগুলি ছোটোখাটো যেসব জিনিসপত্র করে দেওয়া দরকার। এগুলো নেয় আমি বুঝতে পারি এই ইন্ডাস্ট্রিটা একটা জিনিসের উপরে ডিপেন্ডেন্ট না, অনেকগুলি জিনিস সার্কামস্ট্যান্সের উপরে ডিপেন্ড করে। এখন একটা জিনিস যেটা ছিল সেটা হচ্ছে কি আমাদের সড়ক সেক্টরটা কিন্তু এরকমই ছিল। তো একটা আইন আসলো 2018 সালে, সেটা হচ্ছে কি যদি কোনো একটা ইনসিডেন্ট অ্যারাইজ করে, সরকার একটা আলাদা তহবিল থাকবে, সেখানে একটা ফান্ড থাকবে সবসময়, এটা ট্যাক্সপেয়ারদের টাকা। ইনফ্যাক্ট এই টাকাটার মধ্যে যারা ওই যে রোড ট্রাফিক, যে আমরা যে প্রতি বছর যে ফিটনেসটাকে আমরা দিচ্ছি, সেখান থেকে একটা অ্যামাউন্ট আবার এখানে রেখে দেওয়া হবে। যদি কোনো ব্যক্তি সড়ক দুর্ঘটনায় মারা যান, কোনো ইনজুরি সাফার করে, মাইনর ইনজুরি, অথবা তার কোনো একটা লিম্ব আপনার পার্মানেন্টলি দেখা গেছে এটা আপনার অকার্য হয়ে গেল সড়ক দুর্ঘটনাতে, তখন তার আর ওই বাস মালিকের পিছনে দৌড়াদৌড়ি করতে হবে না।
তখন সেটা করবে যে ওই যে একটা ওই অধিদপ্তর সে এটাকে রেসপন্সিবিলিটি নেবে, তাকে কম্পেনসেট করা হবে সে ভিকটিমকে। ইন দ্য সেম ওয়ে আমার মনে হয় যেটা একটা ইন্ডাস্ট্রি হিসাবে চলে আসতেছে এখন। যদি আপনার এখন এলপিজি নিয়ে যে কথাটা বললেন উনি, হ্যাঁ এটা বড় একটা অ্যালার্মিং বিষয়, এটা হওয়ার কথা না। রেস্টুরেন্টের ভিতরে কেন ফায়ার নিয়ে ইস্যু অ্যারেস্ট করবে? রেস্টুরেন্টের মধ্যে ইস্যু অ্যারেস্ট করতে পারে ফুড নিয়ে, যে ফুড ইজ নট আপ টু দ্য মার্ক, তার জন্য তার ফুড পয়জনিং হচ্ছে। তা আমাদের দেশে আনফর্চুনেটলি আমরা একটা জিনিস নোটিস করছি, প্রায় সময় রেস্টুরেন্টগুলোতে আগুন ধরে। এটা আগুন ধরার বড় একটা কারণ হচ্ছে কি যে কমপ্লেক্সে রেস্টুরেন্টটা হচ্ছে সে কমপ্লেক্সটা সুইটেবল না। যখন এই দুর্ঘটনাগুলো ঘটছে আপনাদের কাছে আসে, তখন আপনারা তাদেরকে কি কি আইনি সহায়তা দিতে পারেন? দুইটা সেক্টর আমাদের কাছে আসে। ভিকটিমসরা যখন আমাদের কাছে আসে, যখন আমাদের কাছে ভিকটিম আসে যে সে তাকে তার ফ্যামিলি একজনকে সে হারিয়ে ফেলেছে অথবা কোনো কিছু, তখন আমার সাথে সাথে দেখেন আমাদের তখন আমরা বিদ্যমান আইনের ভিতরে আমরা যেটা করি, তখন আমরা প্রথমত হচ্ছে গিয়ে তাদেরকে আমাদের দেশে টর্টের কনসেপ্টটা নেই, পার্সোনাল ইনজুরি কনসেপ্টটা নেই আনফর্চুনেটলি, যে ক্ষতিপূরণ পাওয়া যাবে। আমাদের দেশে ক্রিমিনাল মামলা করে যাওয়া যাবে। এই যে ক্রিমিনাল মামলাগুলি হয় এটা কেন হয়? কারণ হচ্ছে কি আমাদের এখানে ক্ষতিপূরণ চাওয়ার জন্য কোনো প্রপার ফোরামটা আমাদের আসেনি। রিট কোর্টে আমরা অ্যাপিয়ার করি, তখন আমরা রিটটা করতে করি কাদের এগেনস্টে? গভর্নমেন্টের এগেনস্টে করি, ফায়ার মানে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের এগেনস্টে করি, তারপরে বিভিন্ন বিয়ার এগেনস্টে করি। কারণ হচ্ছে আমরা বলি যে তোমরা কম্পেনসেট করো। আমাদের যেহেতু টর্টের কনসেপ্টটা নেই, যখন আমাদের কাছে রেস্টুরেন্ট ওনাররা যখন আমাদের কাছে আসে, এবার আমরা অন্য প্রেক্ষাপটে যখন আমরা দেখি রেস্টুরেন্ট ওনার আমাদের কাছে, আমরা তাদের স্টোরিটা শুনে আসলে প্রবলেমটা কোথায় ছিল। কিন্তু আমাদের অনেক সময় আমরা যেটা হয় তাদেরকে আমরা ডিফেন্ড করতে পারি না কিছু কারণের জন্য। কারণ হচ্ছে কি তারা যে বিল্ডিংটাতে তাদের রেস্টুরেন্টটা অপারেট করছে, সেই বিল্ডিংটাতে দেখা গেছে রেস্টুরেন্টের কোনো পারমিশন নেই, সেটা রেসিডেন্সিয়াল বিল্ডিং। তখন প্রথমত হচ্ছে কি তাকে নেগেটিভ, এখন রেসিডেন্সিয়াল বিল্ডিং যদি হয়েও থাকে, সে তো ইউটিলিটি গ্যাস কানেকশন নিচ্ছে, সে তো কমার্শিয়াল রেটে, পানি নিচ্ছে সে কমার্শিয়াল রেটে নিচ্ছে, সে যে বিদ্যুতের কানেকশন নিচ্ছে সে কমার্শিয়াল রেটে নিচ্ছে। তাহলে তখন এই এন্টিটিসগুলি কীভাবে তাকে কানেকশনটা দিচ্ছে, নোয়িং দ্য ফ্যাক্ট দ্যাট এই পার্টিকুলার বিল্ডিংটা রাজুকের লেআউট প্ল্যানের মধ্যে তার রেস্টুরেন্ট অপারেট করার মতন তার কোনো পারমিশন নেই, কার পার্কিং ফ্যাসিলিটি নেই। এই বিষয়গুলোর জন্য হয় কি আমরা অনেক সময় দেখা গেছে হচ্ছে আমরা দেখি যে এই রেস্টুরেন্ট ওনার্সরা তাদেরকে আমরা দেখি তারা খুব মিজারেবলটা স্টেটে থাকে তখন। কারণ তারা দেখা গেছে হচ্ছে যে বিকজ অফ একটা স্টেট অফ দ্য সিচুয়েশনের জন্য তারা দেখা গেছে হচ্ছে এই লুক্রেটিভ বিজনেসে তারা ঢুকে যায়। মনে করেন ইটস গোয়িং ভেরি ওয়েল, ঢাকা শহরে মানুষের আসলে যাওয়ার কোনো রাস্তা নাই, কোনো একটা রেস্টুরেন্ট ছাড়া, কোনো বিনোদন পার্ক সেভাবে নাই, অন্য কোনো রিক্রিয়েশনের জন্য কিছু নাই, তার জন্য তারা রেস্টুরেন্টে যায়। কিন্তু এই রেস্টুরেন্ট ওনাররা এই জায়গায় সাফার করে, কারণ তারা যে রেস্টুরেন্ট ওপেন করে, যে বিল্ডিংটাতে ওপেন করে, এটা বিল্ডিং যে ম্যানুফ্যাকচার যে কনস্ট্রাক্ট করে যে বিল্ডিংটা, সে দেখা গেছে এটা সুইটেবল করেনি। বেলি রোডে যে আপনার মনে আছে হয়তো, বেলি রোডে যে ইনসিডেন্টটা অ্যারাইজ করলো, সেই বিল্ডিংয়ের স্টেয়ার কেসের মধ্যে সিলিন্ডার ছিল, স্টেয়ার কেসেই ভাড়া দিয়ে দিচ্ছে। হ্যাঁ, স্টেয়ার কেসে ভাড়া। এখন দেখেন যখন তারা এক্সিট নিতে গেল, তখন তারা দেখলো হচ্ছে স্টেয়ার কেসই নাই বলতে গেলে, সেখানে কনজাস্টেড স্টেয়ার কেস। মানুষজন প্রথমত হচ্ছে যখন ফায়ার যখন অ্যারাইজ করে তখন তারা প্যানিকড হয়ে যায়। সেকেন্ড হচ্ছে কি তখন একটা ফগি একটা অবস্থা। রেস্টুরেন্টগুলো তো আর ওই মানে ওই বিল্ডিং যে তৈরি করা হয়েছে, তো ওই রেস্টুরেন্টের কথা মাথায় রেখে তো তৈরি করা হয়নি। অ্যাবসলিউটলি। কিন্তু তারা ওই ফ্লোরটা ভাড়া নিয়ে নিচ্ছে, কারণ আবার যা ভাড়া, দুইটা জিনিস, ভাড়া নিয়ে নিচ্ছে, তো আমি ভাড়া চেতেই পারি, আপনি ভাড়া দিবেন কেন? আচ্ছা, আমি এখানে আপনার সাথে একটু থামিয়ে বলি, সরি না প্লিজ। রাজুক এই যে বাংলাদেশের সবচেয়ে করাপ্টেড প্রতিষ্ঠান, নাম্বার 1 করাপ্টেড প্রতিষ্ঠান, এই রাজুক যে যতগুলো প্রজেক্ট বানিয়েছে, যে উত্তরা দিয়ে ধরি, আপনার উত্তরায় কি আপনার নির্দিষ্ট করে দেওয়া কোনো মার্কেট রাজুক তৈরি করেছে যে এখানে একটা ফুড কোর্ট থাকবে, ফুড থাকবে? রাজুক লেকের জায়গা পর্যন্ত বিক্রি করে দিছে, লাস্ট পলিটিশিয়ানদের লেক ভরাট করে বিক্রি করে দিছে, রাজুকের লোকজন নিছে। তো এখন আপনি এই যতগুলা বাংলাদেশের এই যে 2 কোটি 3 কোটি লোক ঢাকায় থাকে, তারা খাবে কোথায়? রাজুক কি প্ল্যান করে বলেছে যে এটা কমার্শিয়াল বিল্ডিংও তো রাজুক ভেঙেছে 29শে ফেব্রুয়ারির পরে? এটা প্ল্যানই করে নাই, কারণ এত বড় বড় ইঞ্জিনিয়ার আমাদের দেশে এই রাজুক বলে না অন্যান্য প্রতিষ্ঠানে কাজ করে, তাদের মিনিমাম সেন্সই নাই। একটা নাগরিক সুবিধার মধ্যে সবার আগে দরকার হচ্ছে ফুডের সুবিধা, বাথরুম। আপনি দেখেন ঢাকা শহরে 1 কোটি লোক তো সারাদিন রাস্তা থাকে, কয়টা বাথরুম আছে? কই সরকারের কি কয়টা পাবলিক টয়লেট পাবেন আপনি ঢাকা শহরে? মেয়েদের জন্য তো বাদই দিলাম, ছেলেরা রাস্তাঘাটে করছে। লাস্ট প্রয়াত আনিসুল হক সাহেব আসছেন পরে কিছু উনি চেষ্টা করে কিছু টয়লেট বানিয়েছেন, সেটাও মেনটেন হচ্ছে না। তো ওই জন্য বললাম যে আপনার ভিশনারি কেন বললাম, আপনি তো গদিতে বসে ফুল নিতে নিতে এই আপনার তেল নিতে নিতে আপনার দিন শেষ হয়ে যায়। আপনি দেশটাকে যে গুছাবেন, আপনি একটা রেস্তোরাঁ করেছে, সবই দিলেন অনুমোদন, উনি বলেছেন, এখন এসে বলতেছেন তোমার অনুমতি নাই, রাজুকের বন্ধ করে দাও। তাই যে আমি যে এতদিন ব্যবসা করলাম, ইনভেস্ট করলাম, এত কিছু করলাম, আমি এখন কই যাব? আমাদের পুনর্বাসন কীভাবে করবেন? সেটাই আমরা বলেছি যে আসেন আমরা যেটা হয়ে গেছে সেখানে আমরা কি করে
একেবারে মিনিমাম কমপ্লায়েন্স এনশিওর করতে পারবো। যেগুলো কমপ্লায়েন্স মানে এনশিওর করতে পারবে না সেগুলো বন্ধ করে দেন। কিন্তু তা না করে কি করলো, রাজুকের লোকজন বাণিজ্য শুরু করে দিল, যে একটা আগুন লাগছে তার তো এখন সোনায় সোহাগা, এখন সমস্ত যেখানে যেখানে রেস্তোরাঁ অনুমোদন নাই তাদের লোকজন চাঁদাবাজি শুরু করে দিল। তো এইটা হচ্ছে রাষ্ট্র, যখন এই দুর্ঘটনা ঘটবে এক পক্ষ ক্ষতিগ্রস্ত হবে, আরেক পক্ষ উল্লাস করবে। যে এই দুর্ঘটনাগুলো যখন ঘটে, যেমন অগ্নিকাণ্ড হতে পারে বা বিভিন্ন রকম হতাহত হতে পারে, তো সেই রেস্টুরেন্টের মালিককে বা ম্যানেজারকে বা কোনো স্টাফকে গ্রেফতার করে নিয়ে যায়, তো আপনার সংগঠন কিভাবে এই বিষয়টা? দেখেন, আমি উদ্যোক্তা হয়তো বিপদে পড়ছি এই দেশে। এখন এমন একটা সিচুয়েশন, যা ইনভেস্ট করছি সেই টাকা যদি একটু ওনারে বলতেছিলাম, যদি আমি টেক ব্যাক করতে পারতাম আমি দেশ থেকে চলে যেতাম। এতদিন যুদ্ধ করছি দেশে কর্মসংস্থানের জন্য, এখন প্রস্তুতি নিচ্ছি কী করে দেশ থেকে চলে যাওয়া যায়। কারণ যেখানে ন্যায় বিচার নাই, ন্যায় বিচার আগের আমলেও ছিল না, এই বিচার এখন হবে কিনা। আমি অনেক প্রতিষ্ঠান নিয়ে সমস্যার সম্মুখীন, পুলিশ কাজ করছে না, কোর্ট কাছারিতে গেলে কোর্টে তো একটা মামলা নিয়ে গেলে আমার এখন যা বয়স, আমার এই রায় পাইতে পাইতে আমার ছেলে পেলে বেঁচে থাকবে কিনা সন্দেহ আছে। তো এই দিস ইজ আমাদের দেশের বিচার ব্যবস্থার কথা। উনি বলুক না বাংলাদেশের বিচার ব্যবস্থা কোনো এই বিচার ব্যবস্থা, এটা বললে কন্টেম্পট টু কোর্ট হবে, আই ডোন্ট মাইন্ড। আমার কাছে টাকা আছে, বড় লয়ার নিতে পারবো, হয়তো একটু বিচারটা আগে পাইতে পারি। আমার কাছে টাকা নাই, বিচারে পাবো না। উনি একটু আগে বলছেন যে সারা পৃথিবীতে বিচার ইজ এক্সপেন্সিভ। তো এখন আমাদের দেশে হচ্ছে কি, আপনি না বিচার আছে না কিছু আছে। এখন আমার তো মানে জুলুম কোথায় হয়? জুলুম হয় যে ক্ষতিগ্রস্ত তার উপরে জুলুম হয়। আপনি দেখবেন একটা লোক অ্যাক্সিডেন্ট হয়েছে, দোষটা পরের, ওই ড্রাইভার পালায় যায়, ড্রাইভার কিন্তু উঠাই দিয়ে পালায় যাচ্ছে বিকজ ভয়ে যে পাবলিক তো গণপিটুনিতে মেরে ফেলবে। অথচ যদি এই সিস্টেমটা থাকতো উন্নত বিশ্বের জন্য, হ্যাঁ অ্যাক্সিডেন্ট হয়েছে, আগে ওকে আমরা ট্রিটমেন্টের ব্যবস্থা করি, হসপিটালে নিয়ে যাই, তাহলে রুগীটা বাঁচবে, ইনজুর্ড রোগটা বাঁচতে সম্ভাবনা আছে। কিন্তু আমরা সবার আগে ভেগে যাওয়ার চেষ্টা করি কেন? কারণ আমাকে তো এখন তাহলে আইন সবার হাতে নিয়ে নিচ্ছে। আর একটা কি, সরকারগুলোও খুব মানে কি বলে, এটা কীভাবে বলবো, অমানবিক হয়। যে একটা দুর্ঘটনা ঘটছে, এই মালিককে আর ম্যানেজারকে জেলে দিলেই আমার জনগণ কিছুটা শান্তি প্রশান্তি পাবে, এই একটা পলিটিক্যাল কাজ করে, তার ধারণা থাকে না। আবার পাবলিকও, আমরা খুব নির্দয়, এই 50 বছর না, আমাদের বহু বছর, পাকিস্তান আমল থেকে তো শোষণ শুরু হয়েছে 47 থেকে, এর আগে তো ব্রিটিশরা শোষণ করছে। আমরা শোষিত হইতে 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 এমন একটা জায়গায় চলে গেছি, আমরা জাতি হিসাবে খুব দুর্বল। আমরা যখন যারা মাথায় তুলে নেই, আবার যখন যারা দরকার নেই তারা একদম মাটিতে আশ্রয় ফেলি। তো দ্যাটস ওয়াই আমি মনে করি যে এখন সময় আসছে জাতি গঠনে। এই যে বহু বিভাজনে বিভক্ত আমরা বাংলাদেশি মানুষরা, বহু বিভাজনে বিভক্ত, মতের শেষ নাই, পথের শেষ নাই, আমরা কিন্তু দেশকেন্দ্রিক একসাথে হইতে পারি না এখন পর্যন্ত। তো সুতরাং আমরা এই দেশের নাগরিক, আমি মনে করি আইনি অধিকার সবার আছে। কোনো দুর্ঘটনা ঘটলে নট অনলি আমাদের সেক্টরে, আপনি বিশ্বাস করবেন না, বহু এন্টারপ্রেনার এই দেশ থেকে চলে গেছে যে না, এই দেশে ব্যবসা করবো না বাবা, যা আছে আমি অন্য জায়গায় ট্যাক্সি চালায় খাবো, এই দেশে ব্যবসা করবো। যে আপনার কাছে যদি একটু জানতে চাই, যে তদন্ত ছাড়াই তাৎক্ষণিকভাবে গ্রেফতার করা হচ্ছে, তো আইনগত দিক থেকে আপনি এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? দেখেন, প্রথমত হচ্ছে গিয়ে উনার যেই পেইন, অথবা যে উনি যেইভাবে হার্টফেল্ট ওয়েতে উনি এক্সপ্লেইন করেন ওনার সিচুয়েশন, আই রিয়েলি ফিল ব্যাড। এটা আসলে ইটস ভেরি স্যাড আনডাউটেডলি, পার্টিকুলারলি এন্টারপ্রেনার্সরা আপনার এভাবে ডিসকারেজ হচ্ছে। এখন দেখেন, আমাদের যদি আমাদের লিগ্যাল ফ্রেমওয়ার্কটা এরকম, যখন একটা অ্যালিগেশনস কারো এগেনস্টে আসছে, কোনো একটা এফআইআর লজ হচ্ছে, এটা যদি নন বেলেবল অফেন্স হয়, তখন কিন্তু পুলিশ কিন্তু তখন নিজের অথরিটিতে ওয়ারেন্ট ইস্যু করে কিন্তু তাকে কিন্তু আপনার নিয়ে আসবে ইনভেস্টিগেশনের স্বার্থে। হ্যাঁ, এখানে একটা বিষয় থাকে, সেটা হচ্ছে কি যে এই যে একটা ফায়ার ইগনাইট হওয়ার পরে যে আপনার এই ধরনের একজনকে, একটা ম্যানেজারকে অথবা রেস্টুরেন্ট ওনারকে যে আপনার সাথে সাথে ওয়ারেন্ট ইস্যু হয়ে গেলো, তাকে আপনার অ্যারেস্ট করে নিয়ে গেলো হলো, যদি তাকে না পাওয়া যায় তাও ভালো, সে অ্যান্টিসিপেটরি বেলে যেন অ্যাপিয়ার করতে পারে। যদি পেয়ে ফেলে তাকে, তো তখন তাকে ম্যাজিস্ট্রেটের সামনে আপনার শরণাপন্ন করতে হচ্ছে। হ্যাঁ, ইট ইজ আনডাউটেডলি, এটা যেহেতু হচ্ছে কি আমাদের ল্যাক অফ আমাদের কারণ পেনাল কোডে এখানে কোনো স্পেসিফিকলি রেস্ট্রিক্ট করে দেওয়া হয় নাই যে না, এই ধরনের সিচুয়েশনে পেনাল কোডে ক্রিমিনাল অফেন্স হবে না। পেনাল কোডটা 1800 সালের আইন, এখানে আপনার অনেক ওয়াইড এটা স্কোপ করে দেওয়া আছে পুলিশের জন্য। বাংলাদেশের সব লোকাল পুলিশ স্টেশনসগুলি এই পেনাল কোডটাকে তারা বুঝে মুখস্থ করেছে, তারা এইটাকেই আপনার ইন্টারপ্রেট করে বিভিন্নভাবে। গাড়ির ইনসিডেন্টে অ্যাক্সিডেন্ট হোক, অথবা রেস্টুরেন্টে ফায়ার লেগে কেউ মারা গেল, অথবা যদি কারো বাসায় যদি কোনো একটা ইস্যু অ্যারাইজ করে কাজে মেয়ে মারা গেছে, সব কিছুতে এই পেনাল কোডের মধ্যেই তারা খুঁজতে থাকে যে এই সেকশনের মধ্যে ঢোকানো যায় নাকি, এটা ঢোকানো যায় নাকি। হ্যাঁ, ডেথ এটা মিলে কোনো না কোনোভাবে মিলে যায়, এফআইআর করে দিই, অ্যারেস্ট ওয়ারেন্ট হয়ে গেল, কিন্তু নন বেলেবল অফেন্স ওয়ারেন্ট হয়ে গেল, তাকে অ্যারেস্ট করে নিয়ে আসে। কিন্তু আমরা যদি এবার প্রপারলি ওয়ার্ল্ড ওয়াইড যদি আমরা চিন্তা ভাবনা করে দেখি যে কী প্র্যাকটিসটা হওয়া উচিত একটা ইন্ডাস্ট্রির মধ্যে,
প্র্যাকটিসটা ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট প্র্যাকটিস হতে হচ্ছে যে এই ধরনের ইনসিডেন্টই যেন না হয়। বাই এনি চান্স যদি এই ধরনের ইনসিডেন্টটা হয়ে যায় তাহলে একটা অম্বার্সম্যান থাকতে হবে। সেই অম্বার্সম্যানে যারা থাকবে তারা হচ্ছে স্কিল্ড মানুষজন থাকবে যারা আসলে বুঝবে যে ফায়ারের ইনসিডেন্টটা যে হলো এটা আসলে কার নেগলিজেন্সে হলো। প্রথমত তাকে ট্রাভেল ব্যান করে দেওয়া যায় যে আপনি দেশে বাইরে যেতে পারবেন না, আপনার মধ্যে এইখানে লিমিটেড, আপনি আপনার আপাতত আমরা সিল করে দিলাম পুরো রেস্টুরেন্টটাকে, আমরা এটা ইনভেস্টিগেট করবো। ডিটেল ইনভেস্টিগেশনটা হওয়ার পরে দেখলো যে না এখানে যে ইনসিডেন্ট ইস্যুটা অ্যারাইজ করলো এখানে রেস্টুরেন্ট ওনারের পার্টিকুলারলি তার দোষ ছিল। হয়তো সে কথা সে নিজেই তার স্টাফদেরকে ট্রেন না করা, তুই যে ফায়ার ইনসিডেন্টটা অ্যারাইজ করলো, তার স্টাফ গ্যাস সিলিন্ডার ওপেন করেছে, তার জন্য একজনের ডেথ হলো, সেই জায়গাটাতে অথবা কোনো একটা ইনসিডেন্ট অ্যারাইজ করলো, সেখানে কিন্তু তাকে কম্পেনসেশনের মাধ্যমে কিন্তু তাকে কিন্তু রিহ্যাবিলিটেট করা যায়। প্রতিবারই যে তাকে একজন ওনারকে যে আপনার অথবা একজন ম্যানেজারকে যে জেলে পাঠিয়ে 5 বছর 10 বছর 15 বছর জেল খাটিয়ে যে এটা ক্রিমিনাল জাস্টিস সিস্টেম কিন্তু এটা টার্গেট করে না, যে জেল ইজ নট দ্য সলিউশন অফ অল দ্য প্রবলেম। এখানে যদি আপনার সাথে অ্যাড করি তাহলে কেন রাজুকের চেয়ারম্যানকে অ্যারেস্ট করবে না, কেন অন্যান্য অথরিটি যারা আছে ফলো আপ করছে তাদেরকে করবে না? ওয়ার্ডনি শুধু আমি উদ্যোক্তা, আমি কি দোষ করছি? আমি উদ্যোক্তা আজকে যে আপনি আমার যে পচা পানি দিচ্ছেন ওয়াসার, আর এই ওয়াসা বিল্ডিংয়েই বসা, এটার ওয়াসার চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে কেউ? কথা হচ্ছে আইন যদি হয় সবার জন্য সমান হওয়া উচিত। আইন বানাচ্ছে কে? আমলার আইন বানাচ্ছে। রাজনীতিবিদরা তো আইন বানাই নাই। যদি রাজনীতিবিদরা আইন বানাইতো যে 18 সালের আইন কেন এখনো চলবে, কেন যুগোপযোগী আইন হয় নাই? আপনি একজন ব্যবসায়ী হিসেবে সরকারের কাছে কি কি সুযোগ সুবিধা? আমি সুযোগ সুবিধা চাই না, আমি চাই ন্যায্য বিচার চাই, আমি সমতা চাই। আমি চাই একটা রাষ্ট্র কিভাবে এগিয়ে যাবে সেটা সঠিক পরিকল্পনা করে ওইভাবে ধীরে ধীরে বাস্তবায়ন করা। আমি চাই বৈষম্যটা যেন আমাদের ব্যবসায়ীদের মধ্যে না থাকে। এই দেশ এগিয়ে নিয়ে গেছে ব্যবসায়ীরা স্রোতের বিপরীতে। আমি একদম স্ট্রেটলি বললাম এখানে কার কি অবদান আছে। আর সরকারি আমলা বলেন আর যাই বলেন এটা টেনে ধরে রাখছে যাতে আমি এগিয়ে যেতে না পারি। তো সেইখান থেকে বেরিয়ে আসতে হবে, নতুন করে আমাদের দেশ যদি গড়তে হয়, নতুন বাংলাদেশ সবাই বলছে, তাহলে এই আমলাতন্ত্রকে ঢেলে সাজাতে হবে এবং এইখানে দূরদর্শী সম্পন্ন রাজনীতিবিদ বলেন বা আমাদের দেশ পরিচালনা যারা আসবে তাদের বলেন দূরদর্শী সম্পন্ন লোক লাগবে, যাতে আমরা প্ল্যানিং করে স্টেপ বাই স্টেপ আমাদের প্রবলেমগুলো সলভ করে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি। জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাদের দুজনকে। আমরা আমাদের অনুষ্ঠানের শেষ সময় চলে এসেছি। ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম রেস্তোরাঁ ব্যবসায় ঝুঁকি নিয়ে। এই বিষয়ে আমরা যে ডিসকাশন করলাম, আশা করি এতে আপনারা উপকৃত হয়েছেন বা ভবিষ্যতে হবেন। আমরা নেক্সট এপিসোডে কোনো সমসাময়িক বিষয় নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। ধন্যবাদ।